নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারতে আমরা আছি। আগের দিন আমরা ফ্যাজানের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখান থেকে কী কী প্রশ্ন পড়ে সেটা নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা। যেটা হলো পরিবর্তনশীল সমযোজ্যতা। কি এটা পরিবর্তনশীল সমযোজ্যতা? দেখা যাক, আমরা একটা উদাহরণ নিয়ে কাজটা করব। পি পরমাণুর এর ক্ষেত্রে পরিবর্তনশীল সমযোজ্যতা কি কি আসে আমরা দেখব। ফসফরাস পরমাণুর ক্ষেত্রে দেখো, পরিবর্তনশীল সমযোজ্যতা হলো এমন একটা সমযোজ্যতা যেটা পরিবর্তন হতে পারে। মানে দেখা যাচ্ছে সমযোজ্যতা কিছু কিছু যোগের ক্ষেত্রে একবার 2 হচ্ছে, একবার 4 হচ্ছে, একবার 6 হচ্ছে, এরকম হতে পারে। বা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একবার 3 হচ্ছে, একবার 5 হচ্ছে, একবার 7 হচ্ছে, এরকম হতে পারে। বা দেখা যাচ্ছে 1 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেই একটা যৌগ চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই দেখছি যে সঙ্গে সঙ্গে তার সমযোজ্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা। একটা পি পরমাণু সে দেখা যাচ্ছে PCl3 মধ্যে যখন আছে তখন একরকম সমযোজ্যতা দেখাচ্ছে, আবার সেই পি পরমাণুটাই যখন PCl5 এর মধ্যে আছে তখন তার সমযোজ্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরিবর্তন সমযোজ্যতা। তো আমরা ডিটেলস বুঝি উদাহরণ দিয়ে। তাহলে পি পরমাণু এর ইলেকট্রন বিন্যাস করতে হবে ফসফরাস 15। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p 3s 3p, 2 আর 2 4, 6 6 10 আর 2 12 আর 3 15, 3p3। এবার দেখো এখানে যে ফসফরাস পরমাণুটা আছে, এই ফসফরাস পরমাণুর ক্ষেত্রে বাইরের কক্ষপথে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা আঁকার চেষ্টা করি তাহলে 3s এ 2টো আছে ইলেকট্রন আর 3pতে 3টে আছে, 1 2 3 এটা আছে। তাহলে এই অবস্থায় আমরা সমযোজ্যতা কীভাবে বুঝি? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট অবস্থা বলা হয়, ভূমিস্তর অবস্থায়। এটাকে বলা হয় কি পি পরমাণুর গ্রাউন্ড স্টেট। এখানে আমরা কি বুঝছি দেখো, এখানে যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে সেটা দিয়ে ফসফরাস পরমাণুর সমযোজ্যতা বোঝা যায়। তাহলে এখানে ফসফরাস পরমাণুর সমযোজ্যতা কী করে বুঝবো? দেখো এখানে একটা পরমাণু নিতে পারে, এখানে একটা পরমাণু নিতে পারে, এখানে একটা পরমাণু নিতে পারে, 3টে পরমাণু নিতে পারে। নিয়ে এখানে কিন্তু PCl3 যৌগ তৈরি করা সম্ভব। 3টে সিএলকে এখানে নিয়ে PCl3 যৌগ তৈরি করা সম্ভব। এটা গেল পি পরমাণুর সমযোজ্যতা গ্রাউন্ড স্টেট অবস্থায়। এইবার এটাকে যদি আমরা এক্সাইটেড স্টেট অবস্থায় নিয়ে যাই, এক্সাইটেড স্টেট 1, 1 নম্বর এক্সাইটেড স্টেটে যদি নিয়ে যাই তখন কী হবে? উত্তেজিত করি অর্থাৎ তাপ দিই, তখন দেখা যাচ্ছে এখানে একটা অন্যরকম ঘটনা ঘটছে। যেটা দেখো আমরা নর্মালি জানি 3p3 এরপরে কী থাকে? 3p পর 3d 0 থাকে, কিন্তু 3d 0 মানে কি 3d একটা ইলেকট্রনও থাকে না, অর্থাৎ 0 থাকে। এইবার এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, তাহলে PCl3টা আমি একটু মুছে দিচ্ছি। এখানে দেখো তাহলে 3d 0 এটা ভ্যাকান্ট অবস্থায় পড়ে আছে, 3d খালি অবস্থায় পড়ে আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হিট প্রদান করি বাইরে থেকে, আমরা এইগুলো কিন্তু মুছে দিচ্ছি এইবার, কারণ এটা আগের ক্ষেত্রে লিখে নেবে, এবার নতুন করে আবার করছি। তোমরা আগে যেন এটা টুকে নিও। এই যে এবার দেখো, এবার এক্সাইটেড স্টেটে নিয়ে গেলে তখন কী হবে? অযুগ্ম ইলেকট্রনগুলো কিন্তু নড়াচড়া করে না, ওরা জায়গাতে থাকে। এইবার 3s-এ যে 2টো ইলেকট্রন আছে সেই 2টো ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন গিয়ে এই 3d-তে চলে যায় লাফ মেরে। তাহলে ES1-এ আমরা ইলেকট্রন বিন্যাসটা কেমন দেখতে পাবো বলো তো? 1s2 দেখতে পাবো, 2s2 দেখতে পাবো, 2p6 দেখতে পাবো, 3s2 দেখতে পাবো না, কি দেখতে পাবো? 3s1। আর 3p-তে কী দেখতে পাবো? 3p-তে 3 যেমন ছিল তেমন দেখতে পাবো। আর 3d-তে কী দেখতে পাবো? 3d-তে 1 দেখতে পাবো। অর্থাৎ ছবিটা যদি আমরা এবার আঁকি, 3s-এ এখন 1টি ইলেকট্রন থাকছে, 3p-তে যেমন 3টে ছিল 3টে থাকছে, 1 2 3টে। আর 3d-তে দেখো 1 2 3 4 5 একটা থাকছে, হ্যাঁ, জাম মেরে যেটা এসছে। তাহলে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা দেখতে পাচ্ছি? এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো 5টা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে 5টা Cl পরমাণুকে কিন্তু ফসফরাস আর বাইরের কক্ষপথে স্থান দিতে পারবে, বুঝতে পারছো? এই যে তাহলে এখানে কিন্তু PCl5
এই যৌগটা তৈরি হওয়া সম্ভব, যেখানে ফসফরাস পরমাণুর সমযোজ্যতা কত আছে 5 আছে, অর্থাৎ 5টা সিএলকে ও সাইডে নিয়েছে। আর আগেরটার ক্ষেত্রে ছিল PCl3। তাহলে ফসফরাস পরমাণুর সমযোজ্যতা এই দুটোই সম্ভব। এরপরে আর সম্ভব না, কারণ 2p6 এটা খুব ফুলফিল্ড একটা উপকক্ষ, এখান থেকে কিন্তু আর 3D-তে যাওয়া সম্ভব না। 3s ও সাইজ ছোটো ছিল, ওই জন্য ওখান থেকে এক্সাইটেশনটা সম্ভব হয়েছিল, অন্য ক্ষেত্রে কিন্তু সম্ভব না। ঠিক আছে, তাহলে পি পরমাণু গেল, এস পরমাণু করি। এস পরমাণুর ক্ষেত্রে দেখি কি হচ্ছে। সালফার 16, ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s 3p, 2 আর 2 4 6 10 আর 2 12 আর 4 16। তাহলে এখানে যদি আমরা লাস্ট উপকক্ষের ইলেকট্রন বিন্যাসটা আঁকি, তাহলে 3s-এ কটা থাকছে, 3s-এ 2টো থাকছে, আর 3p-তে কটা থাকছে 4টে থাকছে। হ্যাঁ, 1 2 3 4। তাহলে এই অবস্থায় দেখো তো, এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা আছে, 2টো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে এখানে 2টো পরমাণুকে ও স্থান দিতে পারবে, যে যৌগটা হচ্ছে H2S তৈরি হবে এখানে। ঠিক আছে, এবার পরের যৌগের ক্ষেত্রে কি হবে, এরপরে মানে উত্তেজিত অবস্থা। তাহলে এটা গ্রাউন্ড স্টেট অবস্থায় আমরা করেছি, গ্রাউন্ড স্টেট। এরপর আমরা এক্সাইটেড স্টেটে যাবো, এক্সাইটেড স্টেট 1-এ যাচ্ছি। 1-এ গেলে কী দেখতে পাবো, হিট দেবো। হিট দিলে কোনটা যাবে, এবার দেখো বাইরের কক্ষপথ থেকে লাফ মেরে কোনটা যাবে। তাহলে তোমরা এটা টুকে নাও, আমি এটা মুছছি, এটা টুকে নেবে জানো। আমরা এবার কিন্তু মুছছি এটা, হ্যাঁ মুছে আবার করবে তোমরা। আমি এটা মুছছি, তাহলে এবার নতুন ক্ষেত্রে কী হবে একটু দেখি। হ্যাঁ দেখো দেখো, তাহলে এখানেও একই রকমভাবে 3p থেকে 3p পর 3d 0 আছে। দেখো 3d-তেই কিন্তু একমাত্র এক্সাইটেশনটা সম্ভব হয়, 3d 4d 4f, হ্যাঁ এইগুলো d বা f-এ এক্সাইটেশনটা সম্ভব হয়, কারণ ওদের আকারটা অনেকটা বড় এবং ওখানে ইলেকট্রনগুলো সহজে থাকতে পারে। ঠিক আছে, s বা p-তে কিন্তু এগুলো সম্ভব হয় না। s বা p থেকে লাফ মারতে পারে, কিন্তু s বা p-তে ইলেকট্রন যাবে না। ঠিক আছে, দেখো তাহলে এবার এক্সাইটেড স্টেট 1-এ কোথা থেকে ইলেকট্রন যাবে, প্রথমে এখান থেকে যাবে না এখান থেকে যাবে। আমি বলেছিলাম যুগ্ম অবস্থায় যেখানে থাকবে সেখান থেকে আগে যাবে। তো এইটা অধিক নিকটে হবে 3D-র, কারণ এরপরে এই 3D আছে, এই যে খালি পড়ে আছে, খালি পড়ে আছে। তাহলে এখান থেকে কিন্তু যাওয়াটা সহজ হবে, এখান থেকে প্রথমে যাবে। তাহলে এক্সাইটেড স্টেট 1-এ ইলেকট্রন বিন্যাসটা কী দেখতে পাবো, 1s2 2s2 2p6 3s2 3p3 3d1 দেখতে পাবো। ছবি দেখলে কি দেখতে পাবো, 3s-এ 2টো আছে, 3p-তে 3টে আছে 1 2 3, আর 3d-তে একটা আছে 2 3 4, 3d-তে একটা আছে। তাহলে এই অবস্থায় দেখো, এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা থাকছে 4টে। তাহলে এখানে 4টে মৌলের পরমাণুকে অংশগ্রহণ করতে পারবে অণু তৈরি করতে। SF4 4টে ফ্লুইনকে নিতে পারবে। কোথায় কোথায় নেবে, এখানে একটা নেবে, এখানে একটা নেবে, এখানে একটা নেবে, আর এখানে একটা নেবে। বুঝতে পেরেছো? এইবার যদি আমরা এক্সাইটেড স্টেট 2-এ নিয়ে যাই, তাহলে কি দেখতে পাবো, তখন কিন্তু দেখতে পাবো এইটা থেকে লাফ মেরে গিয়ে এখানে গিয়ে পড়তে পারে ইলেকট্রনটা। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s2 2p6 3s-এ এবারে হয়ে গেল কটা, একটা। 3p-তে যেভাবে 3টে ছিল 3টে থাকলো, 3d-তে একটা ছিল, 3d-তে কিন্তু 2টো হয়ে গেল। ঠিক আছে, ছবি আঁকলে কী দেখতে পাবে, 3s-এ একটা থাকলো, এখন 3p-তে তো 3টে হয়েই ছিল, 1 2 3টে হয়েছিল, আর 3d-তে দেখো 1 2 3 4, 3d-তে একটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ছিল আর একটা অযুগ্ম ইলেকট্রন এলো। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা টোটাল কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6, 6টা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দিয়ে যে যৌগটা তৈরি হওয়া সম্ভব সেটা হচ্ছে SF6। 6টা ফ্লোরিনকে ও বাইরের কক্ষপথে নিতে পারবে, 1 2 3 4 5 6। বুঝতে পারছো? তাহলে এরপরে কিন্তু আর এক্সাইটেড স্টেট নিয়ে যাওয়া সম্ভব না, ES3 কিন্তু সম্ভব না। কেন? কারণ 2p6 থেকে আর যেতে পারবে না। আমি বলেছি P বা S থেকে যাবে না খুব সহজে, যেগুলো ফুলফিল থাকবে সেগুলো থেকে আর সহজে যাবে না, কারণ এগুলো ফুলফিট হয়ে গেছে। আর অধিক নিকট থেকে ইলেকট্রন যেতে পারবে না সহজে, কারণ 2p6 বা 2s2 ইলেকট্রনগুলো কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের অধিক নিকটে আছে, ফলে এখান থেকে এক্সাইটেশনটা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমরা সমযোজ্যতা শিখলাম।
এবার আমরা নতুন একটা জিনিস শিখবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, সমযোজী অণুর আকৃতি এবং ভিএসিপিআর তত্ত্ব। সমযোজী অণুর আকৃতি ও ভিএসিপিআর তত্ত্ব, এইটা আমরা একটু শিখবো। ভিএসিপিআর তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ দিস চ্যাপ্টার বললে ছোট করা হবে।